হ্যালো, সবাই কেমন আছো? ভালো তো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজেশ মাইতি। তো তোমাদের ফিজিক্সের 11-12 যাবতীয় যা সলিউশন বলো, থিওরিটিক্যাল বলো বা এমসিকিউ, এসএকিউ এবং যেই অ্যাডভান্স নিট সব কিছুর ধীরে ধীরে আমরা আলোচনা করার তোমাদের সঙ্গে চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের এবিটিএ যে টেস্ট পেপার এসছে, অলরেডি হয়তো অনেকেই স্টার্ট করে দিয়েছো সেটা নিয়ে পড়া। তো ওই এবিটিএ টেস্ট পেপারেরই ফার্স্ট পেজ আজকে আমি শুরু করব, ঠিক আছে? ফার্স্ট পেজ শুরু করতে চলেছি। আর সবাই নিশ্চয়ই এবিটিএ করছো এবং শুরুও করে দিয়েছো। তো সবার যে ক্ষেত্রে প্রবলেম হয় সেটা হচ্ছে এমসিকিউ সবাই তো কেউ করলে ভালো, কেউ আবার অ্যান্সার দেখেও করে নেয়। তো এমসিকিউতেও কিছু জনের প্রবলেম থাকে, কারণ ডিটেলসে এমসিকিউ করতে যায় না। আর হচ্ছে কি না, নিউমেরিক্যালে প্রবলেম থাকে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল এখানে আমি সেটাই আমার এখানে চেষ্টা থাকবে তোমাদেরকে যতটা এমসিকিউ আর নিউমেরিক্যাল প্রোভাইড করা যায়, ঠিক আছে? তো আজকে 1 নম্বর পেজ, তোমাদের 20-21টা মতো পেজ আছে। তো চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে সবগুলো পেজ কভার করার, ঠিক আছে? কারণ তোমরা সবাই নিশ্চয়ই এটা আমি ধরে চলবো যে তোমরা সবাই, তোমাদের সবার সিলেবাস নিশ্চয়ই শেষ হয়ে গেছে এতক্ষণে। তো কোথাও না কোথাও কোনো কোচিংয়ে পড়ছো বা কোনো স্যারের কাছে পড়ছো, ঠিক আছে? তো তোমাদের সিলেবাস নিশ্চয়ই শেষ হয়ে গেছে। তো আমিও আমার তরফ থেকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যতটা হেল্প করতে পারি আমি আমার তরফ থেকে চেষ্টা করব, ঠিক আছে? তো সবাইকে একবার গুড মর্নিং, ঠিক আছে? গুড নাইট, গুড ইভিনিং, গুড নুন, যখন তোমরা এই ভিডিওটা দেখছো। আমি এখন শ্যুট করছি, এখন রাত্রি 2টো বাজে। তো ভালোই হয়েছে, চারিদিকে নিস্তব্ধ, শ্যুট করতেও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো এবিটিএ পেজ তোমাদের হচ্ছে SC1 পেজ নাম্বার এবং ফিজিক্সের ফার্স্ট পেজ, ঠিক আছে? ফিজিক্সের ফার্স্ট পেজ দেখো লেখা আছে, তোমাদের বইতে দেখবে সায়েন্সের যে SC1 সেই পেজে স্টার্ট করছি, ঠিক আছে? তো এখানে দেখো এমসিকিউ আমরা করব। এখানে দেখো থিওরিটিক্যাল সব কিছু করতে গেলে অনেক টাইম যাবে আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো থিওরিটিক্যাল আমি সব কিছু করব না, কারণ তোমরা ওটা বইতেই পেয়ে যাবে। তো আমি এখানে যেটা করাবো তোমাদের সেটা হচ্ছে এমসিকিউগুলো করিয়ে দেবো, আর হচ্ছে যেগুলো নিউমেরিক্যাল আছে সব এখানে আমি সলভ করে দেবো। আশা করি তোমাদের প্রবলেম নিউমেরিক্যালে হয়। তো নিউমেরিক্যাল এবং এমসিকিউ এবং কিছু শর্ট কোশ্চেন 1 মার্কের যেগুলো থাকে সেগুলোও সলভ করানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো 1 দাগের 1 কোশ্চেন, ঠিক আছে? সবাই 1 দাগের 1 নম্বর যে কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে বায়ু মাধ্যমে রাখা কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, ঠিক আছে? পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তো দেখো তড়িৎ প্রাবল্য পরিবাহী সম্বন্ধে যখন কোনো কিছু ডিটেলস বলছে না আর সিগমা বলছে, তার মানে কি সিগমা হচ্ছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব। দেখো সিগমার অ্যাকচুয়ালি ফর্মুলা যদি আমি লিখি, সিগমার ফর্মুলা হচ্ছে সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয় চার্জ পার এরিয়া, ইউনিট এরিয়া, ঠিক আছে? চার্জ পার ইউনিট এরিয়া। তো দেখো এখানে নিশ্চয়ই পরিবাহী কোনো তার হতে পারে না, কারণ তারের এরিয়া ওই রকমভাবে আমরা নিই না, না? তো এখানে কী হবে, বেসিক্যালি একটা পরিবাহী বলতে একটা গোলককে ধরে নাও তুমি। তো এই গোলকে ধরে নাও প্লাস কিউ আধানকে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ঠিক আছে? প্লাস কিউ আধানকে কী করেছি, সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। একে কত আধান দিলাম, কিউ আধান, ঠিক আছে? এবং এই গোলকের যে ব্যাসার্ধ বা রেডিয়াস তাকে আমি ক্যাপিটাল আর ধরে নিলাম। এবারে তোমরা নিশ্চয়ই সবাই জেনে থাকবে যে একটা আহিত গোলকের জন্য তার কি সারফেসের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, সেটা কত হতো, K Q/R²।
কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে কে এর মান কত হবে বলো তো? ই সমান হবে, কে এর মান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা তুমি খেয়াল করে দেখো এইটাকে আমি কি লিখতে পারি, একটু সাজিয়ে লিখো, 1/ε0 ইন্টু এটাকে লিখতে পারি কিউ বাই 4π আর স্কোয়ার। আচ্ছা দেখো এই আধানের তলমাত্রিক ঘনত্ব, এই জিনিসটা কি, এই আধানের তলমাত্রিক ঘনত্ব, আচ্ছা একে আধান দেওয়া হয়েছে কিউ, আর এরিয়া বলো দেখি এই গোলকটার এরিয়া কত হবে? এরিয়া, এর রেডিয়াস যদি আর হয় তাহলে হচ্ছে কত না 4π আর স্কোয়ার, এর মান কত হয়ে যাবে 4π আর স্কোয়ার। তাহলে কিউ বাই 4π আর স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি সিগমা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিগমা বাই এপসাইলন নট। যদি দেখো তোমাদের কোন অপশানে দেওয়া আছে, অপশান ডি, ডি হয়ে গেল তাহলে কারেক্ট। বোঝা গেল কিনা বলো? বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এখানে করছি আমরা। ঠিক আছে, একটি সমান্তরাল পাতধারকের আহিত করে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে সমান্তরাল পাতধারককে আহিত করা মানে কি, তাকে চার্জ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? ব্যাটারির মাধ্যমে। ঠিক আছে, তো সমান্তরাল এটা হচ্ছে পাতধারক, তো একে চার্জ দেওয়া হয়েছে, তার মানে কি আহিত করা হয়েছে ব্যাটারির মাধ্যমে, মানে এই ধারকটা কি হয়ে গেছে না আহিত হয়ে গেছে, মানে চার্জ পেয়ে গেছে। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা কি হবে? সমান্তরাল পাতধারকের দুটো প্লেট থাকে সবাই জানো, একটা হচ্ছে পজিটিভ প্লেট আর একটা হচ্ছে নেগেটিভ প্লেট। পজিটিভ প্লেটের চার্জ কিউ হলে প্লাস কিউ হলে এটা হয় মাইনাস কিউ, এটা সবাই জানো। এবং এই পাত দুটোর দূরত্বকে আমরা সাধারণত কি বলি? স্মল ডি। ঠিক আছে, পাত দুটির দূরত্বকে আমরা কি বলি? স্মল ডি। এবারে কি বলেছে দেখো না, এখন পাত দুটির মধ্যে দূরত্ব বাড়ালে আধান ও বিভবের কি পরিবর্তন হবে? মানে এখান থেকে এরা কি করেছে না, এই পাত দুটোর মধ্যে প্রথমে দূরত্ব যা ছিল পরে একটু বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখন হয়ে গেছে এটা। আচ্ছা বলো দেখি, দূরত্ব বাড়িয়ে দিলে তার কি আধান চেঞ্জ হয়ে যাবে? আরে আধান তো ওটাই থাকবে, দূরত্ব বাড়ানোর সঙ্গে আধানের কি সাথ আছে? আধান তো চার্জ যেটা হয়ে গেছে সেটাই থাকবে। ঠিক আছে, দূরত্বকে আগের থেকে বাড়িয়ে দিয়েছে, ধরে নাও এই দূরত্বটা হচ্ছে d1। ঠিক আছে, এই দূরত্বটা d1। আচ্ছা তাহলে এখানে কি বলবে না, বিভবের কি পরিবর্তন হবে? আচ্ছা এখানে যদি আমি বিভব বলতাম, বিভবের একটা ফর্মুলা সবাই জানো তো, বিভব সমান কত হতো? ই ইন্টু ডি। যদিও ই ডট ডি আসতো এখানে, তো ডট প্রোডাক্ট আমি রাখছি না, কারণ এখানে আমার শুধু ভ্যালু দরকার। ঠিক আছে, তো ই ডট ডি, ই ইন্টু ডি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে দূরত্ব ডি ছিল এবং বিভব ভি, দুটো পাতের মধ্যে বিভব কত? পার্থক্য ভি, এবং ইলেকট্রিক ফিল্ড ই, যেটার মান বাই এপসাইলন নট হতো, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এখন দূরত্ব দেখো আগের থেকে বেড়েছে। ঠিক আছে, তাহলে বিভবের মান কি হবে? দেখো এখন নতুন বিভবকে যদি আমি বিভব পার্থক্যকে V1 বলি, V1 সমান হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো সেম থাকবে, দূরত্বের উপর ডিপেন্ড করে না। কারণ তোমরা জানো কোনো আহিত তড়িৎ ক্ষেত্রে ছিল, ঠিক আছে, আহিত প্লেটের জন্য তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেখানে যদি তুমি প্রমাণ করে দেখেছো, তো ইলেকট্রিক ফিল্ডের মান আসতো সিগমা বাই 2 এপসাইলন নট। এখানে দেখো কোথাও কিন্তু, এখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড দূরত্বের উপর ডিপেন্ড করছে কি? করছে না। তার মানে পাত দুটোর মধ্যে দূরত্ব বাড়িয়ে দিলেও ইলেকট্রিক ফিল্ড সেম থাকবে। তাহলে দেখো দূরত্ব এখানে d1, যেহেতু দেখো d1 গ্রেটার দেন d, তার মানে কি? তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি না যে V1 গ্রেটার দেন V হবে? মানে প্রথমে বিভব যা ছিল পরে বিভব বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো দেখি কোনটা আছে, তাহলে আধান থাকবে অপরিবর্তিত আর বিভব বেড়ে যাবে। তাহলে কোন অপশানে দেখতে পাচ্ছ? অপশান ডি। দেখো অপশান ডিতে বলা আছে কি আধান কি থাকবে? কি থাকবে না, অপরিবর্তিত থাকবে, থাকবে
ও বিভব বাড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা, ঠিক আছে? বোঝা গেছে তো এইটুকু? ঠিক আছে, চলো এবার হচ্ছে তৃতীয় কোশ্চেন, 3 নম্বর। আমি এখানে নিচেই করে দিচ্ছি, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন। চলো, একটি অসম ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় এক পরিবাহীর দৈর্ঘ্য বরাবর কোন রাশিটি ধ্রুবক থাকে? অসম পরিবাহী মানে অসম ধাতব পরিবাহী মানে দুদিকে সমান নয়। মানে কি, এই ধরনের পরিবাহী দেখো, এটা হতে পারে যে একদিকে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড়, আর একদিকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে, ছোট, ঠিক আছে? তাহলে এখানে কোন রাশিটা অপরিবর্তিত থাকবে? দেখো এখানে কিছু রাশির এখানে কথা বলা হয়েছে। আমরা একটা রিলেশন জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট এবং এখানের মধ্য দিয়ে কি প্রবাহিত হয় বলো, ইলেকট্রন কোন ভেলোসিটি নিয়ে এর মধ্য দিয়ে যায়? ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ, ঠিক আছে? তাহলে কারেন্ট এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এর সঙ্গে ইলেকট্রনের যে বিচলন বেগ বা অনুপ্রবাহ তার সম্পর্ক কি হতো? I = VDE/NA, ভি না, এভাবে মনে রাখতে পারো, VDE/NA, ভি না, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখান থেকে ভিডিকে বার করে নিই, ভিডি সমান কি লিখতে পারি? I/ENA। এবারে দেখো চার্জ অফ ইলেকট্রন, এটা কি চেঞ্জ হতে পারে না? কনস্ট্যান্ট। নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম এন, এটাও চেঞ্জ হতে পারে না, ঠিক আছে? তাহলে এরিয়া যদি বাড়ে সেক্ষেত্রে দেখো ড্রিফট ভেলোসিটি কমে যাবে, ঠিক আছে? কিন্তু একটাই টার্ম এখানে কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে কি, এইখান থেকে যদি আই কারেন্ট প্রবেশ করে তাহলে এদিক থেকেও কি হবে? আই কারেন্টই বেরিয়ে যাবে। তাহলে দেখো এ যদি চেঞ্জ হয়, ড্রিফট ভেলোসিটি মানে অনুপ্রবাহ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট থাকছে এই পুরো ফর্মুলাতে, সেটা হচ্ছে কি? আই, ঠিক আছে? বাকি তো এমনি কনস্ট্যান্ট হয়, আরে বাকি চার্জ অফ ইলেকট্রন তো এমনি কনস্ট্যান্ট, কিন্তু আই পরিবর্তন হতে পারত, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। তো তার জন্য একে বলা হবে কি না, এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কোন রাশিটা চেঞ্জ হবে না? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এটা হয়ে গেল কি 3 দাগের কোশ্চেন। তো এরপরে দেখো 4 দাগে, সবাই দেখতে পাচ্ছ 4 দাগে এটা কত? 4, 1 4 MCQ কোশ্চেন, ঠিক আছে? একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির ওপর কি টর্ক, বল কি প্রযুক্ত হবে এটা বলেছে। প্রথমে বলেছে বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, বল ও টর্ক উভয়ই থাকবে, বল ও টর্ক কোনোটিই থাকবে না। দেখো এর জন্য একটু বুঝে তোমাকে করতে হবে। ধরে নাও যে এখানে সুষম চৌম্বক ক্ষেত্র মানে জানো তো কীরকম আঁকতে হয়? তার বলরেখাগুলো কি হবে না, সমান, সমান্তরাল এবং সমান দূরত্বে থাকতে হবে, ঠিক আছে? তবে এই যে রেখাগুলো দ্বারা আমরা তখন সুষম চৌম্বক ক্ষেত্রকে বোঝাতে পারবো। এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে এর প্রত্যেকটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, সমান হবে। তো এখানে আমি সেই রকমই কয়েকটা রেখা আঁকলাম, এবং এইটা হচ্ছে এই 4টে রেখার কাকে ডিনোট করছে? সুষম চৌম্বক ক্ষেত্রকে। তো ধরে নিচ্ছি ওই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, ঠিক আছে? এবারে এর সঙ্গে, এর অক্ষের সঙ্গে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে একটা দণ্ড চৌম্বককে আমি কি করলাম না, থিটা কোণ করে, দণ্ড চৌম্বককে থিটা কোণ করে আনত করে রাখলাম। কার অভিমুখের সঙ্গে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণ করে আনত করলাম। তো এটা হচ্ছে থিটা। আচ্ছা, এখানে এটাকে দেখো, আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পড়েছি, সেখানে কি থাকতো না, এখানে থাকতো চার্জ, দুটো বিন্দুতে চার্জ থাকতো দুদিকে,
আর এদের মধ্যে দূরত্ব হতো 12। কিন্তু এখানে একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমরা তো আধান নিতে পারবো না। এখানে কি নিব না, এই যে মেরু, চুম্বকের দুই মেরু থাকে না, একটা উত্তর আর একটা দক্ষিণ মেরু। তো এখানে মেরুর শক্তিকে নেওয়া হয়। মেরু শক্তিকে কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তো এটা যদি চুম্বকের, এখানে এক কাজ করো, এখানে নর্থ লিখে নাও, এখানে সাউথ লিখে নাও, এবং এদের শক্তি কত না এম করে, মেরু শক্তি। নিশ্চয়ই শুনেছো, তোমরা পড়েছো সবাই, করি এটা বুঝতে পারছি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তো চৌম্বক ক্ষেত্র কী করবে না, এর ওপর একটা বল প্রযুক্ত করবে। কারণ চৌম্বক ক্ষেত্র সবসময় চায় কি না, উত্তর মেরুকে তার সঙ্গে নিয়ে যেতে। বোঝা গেল? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কী ছিল বলো তো? ইলেকট্রিক ফিল্ড চাইতো কি, যে পজিটিভ আধানকে, ইলেকট্রিক ফিল্ড কী চাইতো, পজিটিভ আধানকে তার সঙ্গে নিয়ে যেতে। সবসময় পজিটিভ আধানকে চাইতো তার সঙ্গে নিয়ে যেতে, ঠিক আছে। এখানে উত্তর মেরুকে চাইবে সবসময় তার সঙ্গে নিয়ে যেতে। তো এখানে কত বল প্রযুক্ত হবে? আমরা জানতাম যে একটা যদি প্লাস কিউ আধানকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তার ওপর তড়িৎ ক্ষেত্র, এই মানের তড়িৎ ক্ষেত্রে, এর ওপর তড়িৎ ক্ষেত্র একটা বল প্রযুক্ত করে, তার ডাইরেকশানেই, সেটা ছিল কত, কিউ ইন্টু ই, তাই কি না? সেমভাবে তুমি সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারো। মানে ওখানে চার্জ ছিল, চার্জের জায়গায় এখানে কি আসবে, মেরু শক্তি, আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের জায়গায় কি আসবে, চৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে কি হবে, এম ইন্টু বি, আর এদিকে একটা বল প্রযুক্ত হবে। কারণ কি না, দক্ষিণ মেরুকে চৌম্বক ক্ষেত্র কী চায়, যে ডাইরেকশানে চৌম্বক ক্ষেত্র আছে তার বিপরীত ডাইরেকশানে তার উপর বল প্রযুক্ত করে। তাহলে এদিকেও একটা বল প্রযুক্ত হবে এম। আচ্ছা, তুমি যদি খেয়াল করে দেখো, এই দুটো বলের ডাইরেকশান কি হচ্ছে, আলাদা। মানে একটা বল এদিকে কাজ করছে আর একটা বল এদিকে কাজ করছে। তাহলে বলো, এই যে চৌম্বকটার ওপর লব্ধি বল, নেট ফোর্স কত হবে? তাহলে ফোর্স নেট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল হয়ে যাবে কত, 0। কিন্তু একটা জিনিস দেখো, এই দুটো বলের লাইন অফ অ্যাকশান বা কার্য একই লাইন বরাবর কিন্তু কাজ করছে না। তার মানে কি, এখানে তারা কি করবে, এই দণ্ড চুম্বককে ক্লকওয়াইজ রোটেশনে রোটেট করিয়ে দেবে। বোঝা গেল? ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট করিয়ে দিবে। তার মানে কোনো জিনিসকে রোটেট করানো মানে তার কাছে কি আছে, তার কাছে কি থাকবে, টর্ক, ঠিক আছে। কোনো জিনিসকে ঘোরানোর জন্য দরকার হয় কি, টর্ক। আর কোনো জিনিসকে রৈখিক গতি দেওয়ার জন্য কিসের প্রয়োজন হয়, বল। বোঝা গেল? তো এখানে নেট ফোর্স তো 0 হবে, কিন্তু টর্ক কী হবে, টর্ক, নেট টর্ক নট ইকুয়াল টু 0। তার মানে এখানে কোন অপশানটা হবে, যে টর্ক থাকবে না, টর্ক থাকবে কিন্তু ফোর্স থাকবে না। তার মানে এখানে কত দাগে, এটা 4 দাগের কোশ্চেন। তো একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বকের স্থাপন, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। অপশান বি হচ্ছে কারেক্ট, অপশান বি হচ্ছে কারেক্ট। আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। বোঝা গেছে তো? বোঝা গেছে তো? চলো এরপরে কি, তাহলে আমরা 4 দাগ পর্যন্ত এমসিকিউ সলভ করে নিয়েছি। এবারে হচ্ছে দেখো 5 নম্বর এমসিকিউ। 5 নম্বর এমসিকিউ কি বলেছে, পরাচৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা, ঠিক আছে, এটাকে যাইও বলা হয়, আবার কোনো কোনো বইতে এটাকে কে দ্বারাও ডিনোট করেছে। যাই এর পরম উষ্ণতা, যেটাকে আমরা কুরি টেম্পারেচার বলি, ঠিক আছে। উষ্ণতার সঙ্গে বলা দেখি চৌম্বক প্রবণতা কীভাবে ডিপেন্ড করে। দেখো, কোনো চৌম্বক পদার্থকে, ধরো চুম্বকে পরিণত হয়েছে, তাকে যদি তুমি হিট দাও, কি চেঞ্জ হবে, তো কিছুক্ষণ পরে দেখবে তার চৌম্বকত্ব কি হ্রাস পাচ্ছে, তার চৌম্বকত্ব হ্রাস পায়। তো এখান থেকে 20 টেম্পারেচার ছিল না, তো চৌম্বক প্রবণতা, ঠিক আছে, তো চৌম্বক প্রবণতা সমানুপাতিক হয় 1/T বা ইনভার্সলি প্রপোর্শনাল হয় টেম্পারেচারের সঙ্গে। তো এরকম কি দেখতে পাচ্ছ, অপশান এ হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। 5 দাগে অপশান এ হয়ে যাবে কারেক্ট। এরপরে চলো, সেটা হচ্ছে 6 নম্বর, ঠিক আছে। একটু ছোট ছোট জায়গার মধ্যে করছি, যেগুলো ঠিক আছে। চলো
স্যার ওখানে গিয়ে আপনি কি দেখছেন? দেখছি যে ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা, বোঝা গেল? আচ্ছা চলো 6 দাগে, 6 দাগে কী বলা আছে? I ইকুয়াল টু একটা কারেন্ট দেওয়া আছে, কি না I ইকুয়াল টু 5 প্লাস 10 সাইন অফ 100πt, ঠিক আছে? তো এখানে প্রবাহ মাত্রার মান, একটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে বলা নেই যে প্রবাহ মাত্রাটা কীরকম, এভারেজ। মানে দেখো এটা একটা এসি কারেন্ট, বুঝতে পারছি এসি কারেন্ট সাইন ওমেগা টি এই আকারে হয় না এসি কারেন্ট। তো এখানে বুঝতে পারছি যে এটা একটা ডিসি কারেন্ট হিসাবেও তুমি ভাবতে পারো, কারণ এটা একটা কনস্ট্যান্ট আর এটা একটা এসি কারেন্টের মতো বিহেভ করছে। কিন্তু এসি কারেন্টেরও তো আমরা একটা পিক কারেন্ট জানি, যেটাকে আমরা আই নোট দিয়ে প্রকাশ করি, একটা এভারেজ কারেন্ট জানি, আর একটা জানি কি আরএমএস ভ্যালু। তো সম্ভবত এখানে এরা আরএমএস ভ্যালু বার করতে চেয়েছে। দেখো আরএমএস ভ্যালু বার করার তো একটা নিয়ম আছে, কি ইন্টিগ্রেশন করতে হবে। কি প্রথমে তোমাকে এই ফর্মুলা অনুযায়ী আই স্কোয়ারের কী করতে হবে, এভারেজ। আশা করি এগুলো পড়েছো তোমরা, ঠিক আছে? কারণ এখন থিওরি আলোচনা করে এগুলো বলার মতো সময় নেই, বোঝা গেল? তো আশা করি থিওরি সবাই পড়েছো, তো কোনো না কোনো কোচিংয়ে কোনো না কোনো স্যারের কাছে নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করে নিয়েছো। 1 মাস যেহেতু পরীক্ষাতে বাকি, সেক্ষেত্রে এগুলো কারো বাকি আছে বলে আমার তো মনে হয় না। তো তোমরা একটু প্র্যাকটিস করতে হবে, যদি না মানে এখানে ভুলে গেছো তো একটু বাড়িতে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ফর্মুলা ভুলে গেলে বা ভুলে গেলে তুমি করবে কী করে, ঠিক আছে? টাইম খুবই কম, তো প্র্যাকটিস খুবই করতে হবে, বুঝতে পারলে? তো পালিয়ে বাঁচতে পারবে না, ঠিক আছে? কষ্ট তো করতেই হবে কোনো কিছু করতে গেলে। চলো, তো আই স্কোয়ার এভারেজ, এর এভারেজ আই স্কোয়ারের উপরে যদি বার লাগানো থাকে তাকে এভারেজ বলা হয়। তো এভারেজ কী করে বার করবে? দেখো এটার ফর্মুলা তো হতো এভাবে বার করা যেত যে ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি 0 টু টি, মানে ফুল সাইকেলে, আর 0 টু টি। বাট আমরা এরকম করব না, কারণ এটা এমসিকিউ, তো ইন্টিগ্রেশন এত করে অনেক টাইম যাবে। তো তার জন্য দেখো আমি এখানে কিছু শর্ট মেথড বলছি, তোমরা মনে রাখবে। কি না এখানে মনে রাখো যে ফুল সাইকেলের ক্ষেত্রে ফুল সাইকেল সাইন ওমেগা টি ইকাল টু কী হয়, 0। ফুল সাইকেল মানে 0 টু টি। কস ওমেগা টি কী হয়, সেটাও ফুল সাইকেলে 0 হয়। সাইন স্কোয়ার ওমেগা টি এটা কত হয়, হাফ। আর কস স্কোয়ার ওমেগা টি এটা কত হয়, এটাও হয় হাফ। এই কয়েকটা মান যদি তুমি মনে রাখো, আর যেটা এমনিতে কনস্ট্যান্ট, যেরকম এখানে 5 দেখতে পাচ্ছ, তো 5 তো একটা সংখ্যা না, তো তার এভারেজ কী হবে, 5ই হবে, ঠিক আছে? তো আমরা আরএমএস বার করতে চাইছি, আরএমএস এটা কি হবে না রুট মিন স্কোয়ার। একে কি বলা হয়, রুট মিন স্কোয়ার। মানে প্রথম স্কোয়ার করো, তারপরে মিন করো, তারপরে রুট করো, মানে আই স্কোয়ারের এভারেজ, ঠিক আছে? তাহলে প্রথম আমি বার করব এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে যে আই স্কোয়ারের এভারেজ কত হয়, ঠিক আছে? তো প্রথম বলো আই স্কোয়ার করলে কি হবে। দেখো আই স্কোয়ার যদি আমি করি তাহলে 5 প্লাস 10 সাইন 100πt তার হোল স্কোয়ার হবে। তাহলে 5 প্লাস 10 সাইন 100πt এর হোল স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো এটাকে কিসে ভাঙবো, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে। তো আই স্কোয়ার সমান হচ্ছে কত, দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটা হবে 25 প্লাস 100 সাইন স্কোয়ার 100πt হয়েছে, প্লাস কি থাকবে বলো, এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেলো, প্লাস 2ab মানে 5 10 10 সে 100 সাইন অফ 100πt, ঠিক আছে? এটা
হয়েছে। এবার হচ্ছে আই স্কোয়ারের কী বার করবো আমি, এভারেজ। দেখো কত শর্টে হবে, আই স্কোয়ারের এভারেজ বার করবো। তো তুমি কি করবে, এই প্রত্যেকটা এখানে যতগুলো টার্ম আছে সবার মাথায় বার লাগিয়ে দাও। তাহলে এটা মানে কি, এভারেজ বার করা, ঠিক আছে। তাহলে 25 প্লাস 100 তার উপর বার সাইন স্কোয়ার 100 পাই টি বার, ঠিক আছে, প্লাস 100 সাইন 100 পাই টি, তাহলে এর ওপর বার এর ওপর বার। এবার দেখো এইখানে যেগুলো লিখেছি এগুলোর সঙ্গে এটা দেখো, ওখানে কিছু যায় আসে না, ওমেগার মান 100 পাই আছে, কোনো যায় আসে না, ঠিক আছে। সাইন ওমেগা টি আকারে যদি থাকে তার এভারেজ ভ্যালু ফুল সাইকেলে কত আসবে, 0ই আসবে। ইন্টিগ্রেশন করেও তুমি চেক করতে পারো, কিন্তু এখানে অনেক টাইম চলে যাবে। এটা এখন তোমার মানে নতুন জানছো বলে এত টাইম লাগছে, নাহলে তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে এটা। তো দেখো তাহলে আই স্কোয়ার এভারেজ সমান কত হচ্ছে, 25-এর এভারেজ 25ই হবে, প্লাস 100, দেখো 100-র এভারেজ 100 হবে, এবং সাইন স্কোয়ার এটা কি আকারে আছে দেখো দেখি, সাইন স্কোয়ার ওমেগা টি আকারে, তাহলে এর কি হবে, এভারেজ হাফ হয়েছে, প্লাস সাইন ওমেগা টির কী হয়, ফুল সাইকেলে এভারেজ কত হয়, 0, তার মানে এটা কি বসে গেল, 0। বোঝা গেল কিনা বলো। সাইন ওমেগা টি দেখো সাইন 100 বাই টি মানে ওমেগা সমান কী হচ্ছে 100 বাই, তো ওতে কোনো ব্যাপার নয়, 100 বাই থাকলেও ওটা সাইন ওমেগা টি আকারে আসছে না, তো ফুল সাইকেলে কী হবে, 0। আর 100-এর এভারেজ 100 হলে ও 0-র সঙ্গে সামথিং গুণ করলে 0ই হবে। তাহলে কত আসছে দেখো, আই স্কোয়ারের এভারেজ সমান হচ্ছে 25 প্লাস এটা কত আসছে 50 সমান হচ্ছে 75। তাহলে আই আর এম এস কত হচ্ছে দেখো, আর এম এস সমান কী লিখতে পারি, দেখো আই স্কোয়ার এভারেজের রুট, আই স্কোয়ার এভারেজ কত এসছে 75, তাহলে 75-এর রুট। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 8.66 অ্যাম্পিয়ার, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট। দেখে নাও, ঠিক আছে, তুলে নাও সবাই, বুঝতে পারছো নিশ্চয়ই কী করে করা হলো। তো এটা যখন তুমি জানবে ইন্টিগ্রেশন করে, বুঝতে পারছো এই পুরো টার্মটাকে ইন্টিগ্রেশন করা অনেকটাই টাফ। আর 1 মার্কের জন্য এত টাইম দেওয়া মানে তুমি সেখানে লস করছো টাইম। 1 মার্কের জন্য এত টাইম দেওয়া যাবে না, তাহলে তো তুমি পরীক্ষায় ওখানে তোমার টাইম শর্ট হয়ে যাবে। তাহলে 1 মার্কের কোশ্চেনের সলভ করার জন্য তুমি ইন্টিগ্রেশন করতে যাবে না, তুমি এই মেথড এটা মনে রাখবে, এইটা মনে রাখো, হয়ে যাবে। বোঝা গেল, শর্ট ট্রিক একদম হয়েছে। এরপরে চলো কত হলো 6, এরপরে হচ্ছে 7। যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হয় তাহলে সাবেশাঙ্ক কত হবে। আশা করি সবার ফর্মুলাগুলো জানা আছে, ফর্মুলা যদি ভুলে যাও তাহলে কিন্তু এখন প্রবলেম, কারণ এখন তো সলভ করা সম্ভব নয়। তো সবাই একটু ফর্মুলাগুলো সব একটা কাগজে বা একটা খাতায় রেডি করে নেবে, ঠিক আছে, কারণ এই মুহূর্তে যদি তোমরা ফর্মুলাগুলো ভুলে যাও তাহলে কিন্তু নিউমেরিক্যাল সলভ করতে প্রচুরই প্রবলেম হবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো, সায়েন্স নিয়ে পড়েছো মানে তোমরা সবাই নিজের বোঝার ক্ষমতা আছে, আর এমনিতেও তোমরা অনেক বড় হয়ে গেছো, ঠিক আছে। তো চলো 7-এর দাগে, 6 হলো 7। কি বলেছে, একটি সলিনয়েডের কোথায় গেল, যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হয় তবে সাবেশাঙ্ক। আচ্ছা, ফর্মুলাটা যদি কারো মনে থাকে, সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা ছিল L = μ0 n স্কোয়ার a ডিভাইডেড বাই L, যেখানে L হচ্ছে লেন্থ অফ সলিনয়েড, μ0 হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস মানে কি শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, n হচ্ছে নাম্বার অফ টার্ন বা পাক সংখ্যা, সলিনয়েডের পাক সংখ্যা, আর a হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলেছে কি না, প্রথমে
এটা ধরো ছিল পাক সংখ্যা n ছিল, তাহলে দেখো কি চেঞ্জ করছে, শুধুমাত্র n চেঞ্জ করছে, a l মিউ নট সবই সেম আছে। তাহলে আমি বলতে পারি l প্রপোর্শনাল টু কার সঙ্গে সমান হচ্ছে, n স্কোয়ারের সঙ্গে, বাকি সব তো কনস্ট্যান্টই আছে। তাহলে আমি যদি n এর জায়গায় l1 বাই l2 সমান n1 বাই n2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই কি না? এভাবে লেখা যায় না? আরে সেই বয়েল সূত্র, চাল সূত্র, এগুলো আরে এগুলো তো করো না, ঠিক আছে? এগুলো সবাই জানো। বয়েল সূত্র, টি কনস্ট্যান্ট থাকলে পি সমানুপাতিক ভি, তাহলে p1 v1 আরে পি সমানুপাতিক 1/v সমান pv ইকাল টু কনস্ট্যান্ট, p1 v1 সমান p2 v2, এগুলো তো নিশ্চয়ই সবাই করেছো। তো এইরকমই কোনো কিছু আরেকটা জিনিসের ওপর যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো l1 আর দ্বিতীয় ক্ষেত্রে সাবেশাঙ্ক হচ্ছে l2। প্রথম ক্ষেত্রে পাক সংখ্যা আমি ধরে নিচ্ছি n1 এর মান কত n, দ্বিতীয় ক্ষেত্রে পাক সংখ্যা কত করেছে 3 গুণ, মানে 3n হবে, তার হোল স্কোয়ার। দেখো n কেটে গেল, তো এখান থেকে কি পাচ্ছ দেখো l1 বাই l2 সমান হচ্ছে 1/9। তাহলে l2 পাক সংখ্যা 3 গুণ বাড়াতে সাবেশাঙ্ক কত বাড়বে সেটাই তো জানতে চেয়েছে। তার মানে অন্তিম পাক সংখ্যা বাড়ানোর ফলে সাবেশাঙ্ক কত ধরেছি l2, আর আগে ছিল কত l1। তাহলে l2 কত হচ্ছে না দেখো 9 ইন্টু l1। তাহলে দেখো সাবেশাঙ্ক পূর্বে যা ছিল তার থেকে 9 গুণ বেড়ে যাবে। অপশান কোথায় দেখতে পাচ্ছ? 9 গুণ, অপশান সি। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি কারো প্রবলেম নেই, বোঝা গেছে তো? চলো এরপরে হচ্ছে 8 দাগে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার ওপর তা হলো। কি বলেছে? কম্পাঙ্ক, প্রাবল্য, তরঙ্গদৈর্ঘ্য, মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, তো কম্পাঙ্ক, প্রাবল্য, এটা হচ্ছে 8 দাগের কোশ্চেন। ঠিক আছে, 8 দাগের কোশ্চেন। আচ্ছা সবাই তুলে নিয়েছো এগুলো? তো না যদি তুলে থাকো পরে ভিডিও ব্যাক করে তুলে নেবে, ঠিক আছে? এখানে দেখো আলোর কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে আলোও পড়ে না। দেখো একটা জিনিস, একটা কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়ে গেলে একটা জিনিস ফিক্সড হয়ে যায়, মাধ্যম চেঞ্জ হলেও ওইটা কখনোই চেঞ্জ হয় না, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক। কারণ কি কম্পাঙ্ক কেবলমাত্র উৎসের উপর ডিপেন্ড করে, মানে কোথা থেকে তৈরি হলো। সেই জন্য দুটো ভিন্ন উৎসের কম্পাঙ্ক কখনোই সেম হতে পারে না। ঠিক আছে, তাহলে 8 দাগের কোশ্চেনটি কী হবে? 8 দাগে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না। দেখো এর বেগ নির্ভর করে না একটা জিনিসের ওপর, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক, যেটা হচ্ছে অপশান এতে আছে। কার ওপর? কম্পাঙ্ক। বোঝা গেল? কম্পাঙ্ক যদি তোমাকে বলে কার ওপর ডিপেন্ড করে, শুধুমাত্র উৎসের ওপর। মাধ্যম চেঞ্জ হলেও আমরা জানি কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন তার বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো চেঞ্জ হয়, কিন্তু কখনো শুনেছো কি কম্পাঙ্ক চেঞ্জ হয়? কম্পাঙ্ক কিন্তু কি মাধ্যমের ওপর ডিপেন্ড করে না। কম্পাঙ্ক শুধুমাত্র ডিপেন্ড করে কার ওপর না উৎসের ওপর, কোথা থেকে সে তৈরি হয়েছে। বোঝা গেল? তো এরপরে হচ্ছে 9 দাগে। চলো 9 দাগের কী কোশ্চেন দিয়েছে? এটা খুবই ভালো কোশ্চেন। বায়ুতে লাল আলো ও নীল আলোর প্রতিসারাঙ্কের অনুপাত হলো। ঠিক আছে, বায়ুতে লাল আলো ও নীল আলোর প্রতিসারাঙ্কের অনুপাত কত হবে? আচ্ছা, প্রতিসারাঙ্ক সমান, আমরা একটা ফর্মুলা জানি যে প্রতিসারাঙ্ক সমানুপাতিক হয় 1/λ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই সবাই জানো। ঠিক আছে, তো আচ্ছা লাল এবং নীল আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় বলো? কার হয়? ল্যামডা ফর রেড
এটা গ্রেটার দেন হয়, সব সময় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ব্লুর থেকে, ঠিক আছে। এবার তাহলে বলো এর সঙ্গে মিউ ব্যস্তানুপাতে চেঞ্জ হচ্ছে, তার মানে মিউ যার বেশি হবে, এই ল্যামডা যার বেশি হবে মিউ তার কম হবে, তাই তো, কারণ ব্যস্তানুপাতে চেঞ্জ হচ্ছে। তাহলে ল্যামডা যার বেশি হবে তার মিউ তত কী হবে, কম হবে। তার মানে আমি এটা লিখতে পারি যে মিউ অফ রেড লেস দেন হবে মিউ অফ ব্লু। তাহলে নীল আলোর জন্য প্রতিসরাঙ্কের মান বেশি হবে, লাল আলোর জন্য কম হবে। তাহলে দেখো এটাকে একটু যদি ইকুয়েশন অনুযায়ী লিখো, মিউ আর বাই মিউ বি, এটা কি হবে? আচ্ছা দেখো মিউ বি বড়, মিউ আর ছোট, এটা লেস দেন ইকাল টু 1 হচ্ছে কিনা। তার মানে কোন অপশান এখানে মিলছে দেখো, একের কম। কোনটা? অপশান এ, একের কম হবে। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? কারণ কেন না, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় নীল আলোর তুলনায়। আবার আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতে চেঞ্জ হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার প্রতিসরাঙ্ক তত কম। তার মানে মিউ আর মিউ বি গ্রেটার দেন হবে মিউ আর। তাহলে ওপরে ছোট নিচে বড় থাকলে এই ভগ্নাংশটা কি হবে, একের থেকে কম হবে, তার মানে এর মান হবে একের কম, ঠিক আছে। অপশান এ হবে কারেক্ট। আচ্ছা এরপরে দেখো 10-এর দাগে কি বলেছে। 10-এর দাগে কোনটি কণাবাদ মেনে চলে না, কোনটি কণাবাদ মেনে চলে না। দেখো কণাবাদ মানে হচ্ছে আলোর কণা ধর্ম কোনটি মেনে চলে না। আলোর কাছে ডুয়েল নেচার আছে, একটা হচ্ছে আলোর পার্টিকেল নেচার, আরেকটা হচ্ছে আলোর কি না ওয়েভ নেচার। মানে আলো একবার তরঙ্গের ন্যায়ও আচরণ করে, কিছু প্রক্রিয়া আলো পার্টিকেলের ন্যায়ও আচরণ করে। যেরকম আলোক তড়িৎ ক্রিয়া একটা হচ্ছে কি আলোর কণা ধর্মের উদাহরণ, আর আলোর যে তরঙ্গ সেগুলোর উদাহরণ কি হবে না ব্যতিচার হতে পারে, অপবর্তন হতে পারে, সমবর্তন হতে পারে। মানে ব্যতিচারকে কী বলা হয়, ইন্টারফারেন্স হতে পারে, ডিফ্রেকশান হতে পারে, আর পোলারাইজেশন হতে পারে। তো এখানে দেখো কোন অপশানটা এদের মধ্যে পাচ্ছ, অপবর্তন। তো অপশান বি হচ্ছে কারেক্ট, যেটা হচ্ছে কি অপবর্তন। তাহলে আলোর কণা ধর্ম কোনটা মেনে চলে না, সেটা হচ্ছে আলোর অপবর্তন, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 10 হয়ে গেল। তো চলো এবারে হচ্ছে 11। তো 11 দেখে কি বলেছে দেখো একটু, এম ভর এবং ই গতিসম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে। কোশ্চেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথা থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশান থেকে দেওয়া হয়েছে। তো ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশান ল্যামডা সমান ছিল কি এইচ বাই পি, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, পি হচ্ছে ভরবেগ। আচ্ছা আমরা একটা ইকুয়েশান জানতাম ভরবেগের সঙ্গে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির, ঠিক আছে। আমরা গতিশক্তি গতিশক্তি সমান, গতিশক্তিকে যদি আমি ই ধরে নিই, ই সমান আমরা কি জানতাম বলো তো, হাফ এম ভি স্কোয়ার, এটা জানতাম কি না, ঠিক আছে। এবারে আমি এটাকে কি করছি দেখো, ই ইকাল টু হাফ, এখানে নিচে একটা এম দিয়ে ভাগ করলাম আর ওপরে লিখবো এম স্কোয়ার ভি স্কোয়ার। এম কেটে গেলে আগের টার্মটাই ফিরে আসবে, অসুবিধা নেই কিছু। তাহলে ই ইকাল টু 1/2m। আচ্ছা এটাকে পি স্কোয়ার লিখতে পারি, যেখানে পি হচ্ছে কি, যেখানে পি হচ্ছে ভরবেগ, ভরবেগ সমান এম ভি। আরে ভরবেগ মানে কি হয়, ভর আর বেগের গুণফল হয়, তো পি ইকাল টু ভরবেগ, ঠিক আছে। তো এখান থেকে রিলেশন পাচ্ছি দেখো, পি সমান হয়ে যাচ্ছে √2m ইন্টু ই, ঠিক আছে। বাস কিছু নয়, এই পির মানটা নিয়ে, এই পি মানটা নিয়ে আমি এখানে বসিয়ে দেব। দেখো দিলে কোন অপশানের সঙ্গে মিলছে তোমরাও দেখে নাও।
ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পির জায়গায় কী বসাবো 2m ইন্টু ই, যেখানে ই হচ্ছে কোন এনার্জি, কাইনেটিক এনার্জি। তো অপশান ডি দেখতে পাচ্ছ মিলে গেছে, তো অপশান ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে 11। এরপরে হচ্ছে কি 12, 12 দাগে কি বলেছে দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল 10 মিনিট, প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা 600 হলে কত সময় পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে। দেখো তেজস্ক্রিয়তার বিঘটনের সূত্র একটা আমরা জানতাম, যেটা হচ্ছে n ইকাল টু n0 e টু 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে কি ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, ক্যাপিটাল টি হচ্ছে কি অর্ধায়ু, আর এন হচ্ছে কি, এন কোন সংখ্যা, কতটা মৌল এখনো বিঘটিত হয়নি তার সংখ্যা হচ্ছে এন, আর n0 হচ্ছে কি মৌলের কি প্রাথমিক সংখ্যা, প্রাথমিক পরমাণু মৌলের মধ্যে বা স্যাম্পেলের মধ্যে প্রথমে কতগুলো পরমাণু ছিল তার সংখ্যা, ওটা n0। তাহলে দেখো এখানে কি বলেছে না, প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা মানে কোনটা দেওয়া আছে n0, n0 বলা আছে কত 600। ঠিক আছে, কি বলেছে কত সময় পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে। আচ্ছা তাহলে কি আমরা এটা লিখব n ইকাল টু 450, ভুল হয়ে গেল কিন্তু, n ইকাল টু 450 নয়, এতগুলো বিঘটিত হয়ে যাবে বলছে, তাহলে অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে n ইকাল টু 600 মাইনাস 450 সমান হচ্ছে 150, কতগুলো নিউক্লিয়াস অবশিষ্ট থাকবে 150, বাস এটার মান জানি। আর তোমাকে বলে দিয়েছে দেখো অর্ধ জীবনকাল, এই দেখো পদার্থের অর্ধ জীবনকাল মানে অর্ধায়ু বলা আছে, মানে ক্যাপিটাল টি বলে দিয়েছে তোমাকে কত না 10 মিনিট, 10 মিনিট। ঠিক আছে, বাস দেখো আমি টি জানি, এন জানি, n0 জানি, তাহলে এখানে বসিয়ে দিলে আমি সময়ের মান পাবো না, যে কত সময় পরে এই 450টা নিউক্লিয়াস বিঘটিত হবে, তাহলে বসিয়ে দাও। তাহলে এনের জায়গায় কত বসাবো 150, এই সমীকরণে বসাচ্ছি, সমান n0 এর জায়গায় কত বসাবো 600 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার টি হচ্ছে কত, এটাই তো বার করতে হবে, ক্যাপিটাল টি কত বলেছে 10। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার টি বাই 10 সমান হচ্ছে কত 600 ডিভাইডেড বাই 150 হয়েছে। তাহলে এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার টি বাই 10 সমান হচ্ছে কত, এটাকে ভাগ করলে কত হচ্ছে 4, বা এই 4কে লিখতে পারি আমি 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার বা দেখো 2 টু দি পাওয়ার টি বাই 10 আছে আর এর পাওয়ারে স্কোয়ার আছে, তার মানে এখানে টি বাই 10 ইকাল টু হচ্ছে 2 বা টি ইকাল টু হচ্ছে 20 মিনিট। তাহলে কত মিনিট পরে 450টা নিউক্লিয়াস বিঘটিত হবে, 20 মিনিট পরে, অপশান সিতে দেখতে পাচ্ছ কারেক্ট আছে। ঠিক আছে, বোঝা গেল হয়েছে। তাহলে আমরা কত নম্বর করলাম, এটা 12 নম্বর। তো চলো এরপরে আমরা 13 নম্বর এমসিকিউ স্টার্ট করি। 13 নম্বর তো তোমাদের সম্ভবত 14টা আছে এখানে, ঠিক আছে, হ্যাঁ 14টাই আছে। তো 13 নম্বর ট্রিপল আই 13, ঠিক আছে। একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট হলো, পূর্ণ তরঙ্গ একমুখী কারক মানে পূর্ণ তরঙ্গ একমুখী কারক কী করে, অ্যাকচুয়ালি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ এটা কি করে, রেকটিফাই করে, কি করে না রেকটিফাই করে এসি ভোল্টেজকে চেঞ্জ করে কিসে, ডিসি ভোল্টেজে, কি করে ডিসি ভোল্টেজে। ঠিক আছে,
তাহলে দেখো এসি ভোল্টেজের গ্রাফ জেনারেলি কেমন হয়? এসি ভোল্টেজের গ্রাফ হয় এরকম। এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, একটা হচ্ছে পজিটিভ হাফ, এটা হচ্ছে নেগেটিভ হাফ। তাহলে এখানে এরপরে আরও চলতে থাকবে। এখানে লাগানো থাকে কি না একটা রেকটিফায়ার। ধরে নাও আমি এখানে বর্তনী চিত্র তো আঁকছি না, এখানে রেকটিফায়ার একটা লাগানো আছে, ঠিক আছে। তাহলে এ কি করে না এই সিগন্যালটাকেই কনভার্ট করে কিভাবে দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার বলেছে না, একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের, ঠিক আছে। আচ্ছা পূর্ণ তরঙ্গ মানে পজিটিভ হাফের জন্য এ একবার ভোল্টেজ দেবে, আবার নেগেটিভ হাফের জন্য এ একবার ভোল্টেজ দেবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভোল্টেজের এখানে আপ ডাউন তো হচ্ছে, বাট ভোল্টেজ কখনো নেগেটিভ ডাইরেকশানে আসছে না, যেটা এসি কারেন্টের। এটা কি ধরনের কারেন্ট? এসি। আর এটা কি? ডিসি। তার মানে এ এসি থেকে ডিসিতে কনভার্ট করলো কে? এই রেকটিফায়ার। কিন্তু এই ডিসিটা পরিবর্তনশীল, কিন্তু ডাইরেকশান কখনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এটা কি ধরনের কারেন্ট? ডিসি কারেন্ট। তার মানে এটা স্টেডি ডিসি নয়। স্টেডি ডিসি হলে কেমন গ্রাফ হতো? এইভাবে। কিন্তু এটা দেখো ফ্ল্যাকচুয়েট ডিসি, মানে কি সময়ের সঙ্গে সঙ্গে ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু ডাইরেকশান চেঞ্জ করে কখনো নেগেটিভে আসছে না। তাহলে এটা কি হয়ে যাবে? কোন অপশানটা হয়ে যাবে না? অপশান ডি। কি আছে অপশান ডিতে? স্পন্দিত। কী হবে? স্পন্দিত। স্পন্দিত মানে কি? ফ্ল্যাকচুয়েট করছে, একমুখী ভোল্টেজ। একমুখী। একমুখী কেন বলা হচ্ছে দেখো, কখনোই কি দেখতে পাচ্ছ ডিসি ভোল্টেজ নেগেটিভ ডাইরেকশানে আসছে? আসছে না, ঠিক আছে। তাহলে একমুখী ভোল্টেজ হয়েছে, এটা তাহলে রাইট হয়ে গেল। এরপরে দেখো এটাতে মানে একদম মনে রাখারই জিনিস, দূরদর্শনে সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয়। তো আমি এখানেই করে দিচ্ছি এক্স আই ভি 14 দাগের লাস্ট এমসিকিউ। সেটা হচ্ছে ফার্স্ট একের দাগেই হবে, সাধারণত 30 থেকে 300 মেগাহার্জ। মেগাহার্জ কম্পাঙ্কের কি সীমা ব্যবহার করা হয়, 30 থেকে 300, ঠিক আছে। আশা করছি তোমাদের সবার মোটামুটি বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তো চলো এরপরে এই পেজের বাকি নিউমেরিক্যালগুলো করার চেষ্টা করি, ঠিক আছে। তুলে নিবে সবাই একটু।